ব্যবসায়ী তো লেনদেন চলছেই, ব্যবসা তো আর বন্ধ হয় নাই। ওই শুভেন্দুর কথায় তো আর কেউ ওই মানে ব্যবসা বন্ধ করবে না। আজকে এই ব্যবসা চালু আছে বিধায় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ভারতীয় ডাক্তাররা পাচ্ছে, তারা লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি। কলকাতার সমস্ত মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, ওরা বাংলাদেশ কেন্দ্রিক। বাংলাদেশ থেকে তো, বাংলাদেশে তো আয় বেশি, বিদেশ থেকে এত পরিমাণ টাকা মানুষ পাঠায়, সেই টাকা নিয়ে তারা কলকাতায় মার্কেট করে। বিয়ের মার্কেটও কলকাতায়, ওই জন্মদিনের উৎসবের মার্কেটও কলকাতায়। কলকাতার ব্যবসায়ীরা লাভবান, যারা এই প্রোডাক্ট উৎপাদন করছে, এই কারখানার ক্যাপাসিটি বাড়ছে, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠান উন্নতি হচ্ছে, তারা ট্যাক্স, সরকার ট্যাক্স পাচ্ছে। তো সেইগুলোতে সব বন্ধ হচ্ছে, মানি এক্সচেঞ্জ দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইটা ব্যবসা বন্ধ করা কোনো মতেই উচিত না, এটা একটা চলমান প্রক্রিয়া। আরেকটা বিষয় দেখেন যে আজকে ভারতের দূতাবাসে গতকাল হামলা হয়েছে। দূতাবাস মানে ওই দেশ, তার মানে আপনার দূতাবাসে হামলা করা মানে ওই দেশের উপরে হামলা করা। আমি আবেদন জানাবো যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এইটা কিন্তু কোনো অবস্থাতেই মানে মেনে নেওয়ার মতো না। আজকে দেখেন বাংলাদেশে তার প্রতিক্রিয়া, বাংলাদেশের জনগণ খেপে গেছে। তারা ভারত মানে সে কী বলে, ভারতের যে দূতাবাস সেই অভিমুখে তারা মানে লং মার্চ করেছে, সেখানে ঘেরাও করবে। বাংলাদেশ কী করেছে? পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে টোটাল এরিয়া সিকিউরিটি দিয়েছে। এইটাই তো নিয়ম। তাহলে ভারত কেন এই বাংলাদেশ দূতাবাসের সিকিউরিটিটা নিশ্চিত করলো না? তার মানে তাদের কর্তব্য অবহেলা আছে সব কিছু মিলে। আমি মনে করি এই ব্যাপারে তাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, এবং যারা এই কাজ ঘটিয়েছে তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা ভারত সরকারের নেওয়া উচিত। শুধু নিন্দা দিয়ে এটা হবে না। আর দ্বিতীয়ত যেটা বললেন যে মাইনরিটিদেরকে যে ব্যবহার করার নীতি, আজকে কিন্তু পাকিস্তানেও কিছু মাইনরিটি আছে, হিন্দু আছে, সেটা কিন্তু কার্ড হিসেবে ব্যবহার হয় না। কেন হয় না? কারণ ওইখানে সেপারেট ইলেকটোরেট সিস্টেম, যে হিন্দু যে কয়জন আছে, বৌদ্ধ যে কয়জন আছে, খ্রিস্টান আছে, ওই খ্রিস্টান নাগরিকরা তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি তারা পার্লামেন্টে পাঠায়, যা চিৎকার চেঁচামেচি পার্লামেন্টে, বাইরে না। তো আজকে যদি বাংলাদেশেও এই সেপারেট ইলেকটোরেট সিস্টেম এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা সর্বস্তরে থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আমাদেরকে ব্যবহার করতে পারতো না, আজকে আমাদেরকে জুজুর ভয় দেখাতে পারতো না। তো সেই কারণে আমি মনে করি যেহেতু সংবিধান সংস্কার চলছে, নির্বাচন পদ্ধতি সংস্কার চলছে, সমস্ত দলের উচিত হচ্ছে যে মাইনরিটিদের যে কয়জন সংখ্যানুপাতে পায় সেই কয়টা সিট বরাদ্দ করে দিক। অনেকে বলছে বাংলাদেশে হিন্দুরা হচ্ছে 7-8%, চাকরি পায় 33%। দরকার নাই, আপনি একটা আইন করে দেন যে যত পার্সেন্ট ওই পার্সেন্ট অনুসারে তারা চাকরি পাক। তাহলে কিন্তু আর এই কেউ রিউমারও ছড়াইতে পারবে না, কেউ বিদ্বেষ তৈরি করতে পারবে না। আমি মনে করি এটি একটা স্থায়ী সমাধান, এবং এই সমাধানের সবাই এগিয়ে আসা উচিত, যাতে এই অল্প কয়েকজন মাইনরিটির জন্য আজকে দেশে বিদেশে, আপনি যেমন ছুটে আসতেছেন, দেশেও বিভিন্ন জায়গায় ইউনূস সাহেবের কথা বলতে হচ্ছে, সারা বিশ্বে এটা নিয়ে হইচই হচ্ছে, তারা এটাকে নিয়ে ব্যবসা শুরু করছে, মানে সেই খোদ আমেরিকার প্রেসিডেন্ট আমাদেরকে নিয়ে তার সুবিধা নিচ্ছে। আমি মনে করি সমস্ত মানুষের একেবারে ওই সুবিধা নেওয়া বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বাংলাদেশের মানে মানুষের মধ্যে মানে ভ্রাতৃত্বের বোধ আরও শক্তিশালী হবে। এবং দেখবেন যে যদি এইটা করা যায়, আগামী 10 বছরে বাংলাদেশ হলে পৃথিবীর সবচাইতে ধনী দেশে পরিণত হবে। কারণ আমার দেশের মতো এত সুজলা সুফলা দেশ পৃথিবীর কোথাও নেই। খোদ ভারতে যান আপনি, কলকাতা থেকে যদি ইসের দিকে আপনার ওই কী বলা রাজস্থানের দিক যান, দেখবেন যে কলকাতার কিছু দূর পরেই অন্তত 2 দিন ধরে চলবেন যদি লোকাল ট্রেনে চলেন, খালি হলো পাথর পাথর পাথর, ঘাসও হয় না। মানে কিছু শস্য শ্যামল হচ্ছে পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে এদিকে উত্তরাখণ্ড, আর ওদিকে পাঞ্জাব, আর বাকি তো পাথর আর মরুভূমি। কিন্তু বাংলাদেশের হচ্ছে 1 ইঞ্চি জমি নাই যেটা হচ্ছে শুষ্ক পাথর, 1 ইঞ্চি জমি নাই যেটা হচ্ছে মরুভূমি। এমনকি পাহাড় যেটা, সে পাহাড় হলো এমনি সমতলের 1 বিঘা জমি, মানে পাহাড়ের 1 বিঘা হলে 4 বিঘা, মানে চারপাশে এমনভাবে উঁচু হয়ে থাকে। তার মানে এত বড় একটা দেশ, এত সুন্দর একটি দেশ, এত সুজলা সুফলা উর্বর ভূমি পৃথিবীর কোথাও নাই। তাহলে এই দেশের উন্নতি হতে মালয়েশিয়ার একটা পাহাড় পর্বতের ভূমি, একটা সাধারণ আমাদের চেয়ে দরিদ্র ছিল, তারা মাহাতির মোহাম্মদ এবং মোহাম্মদের কারণে এবং ওখানের মানুষের দেশপ্রেমের কারণে আজকে বাংলাদেশের মানুষ সেখানে চাকরি করতে যাচ্ছে। অথচ মধ্যযুগেও আপনার সেই চীনারা, ব্রিটিশরা তো এই মাত্র 100 বছর না, 50 বছর আগেও এই বাংলাদেশে চাকরি করে গেছে। আমরা ফুলের মূল্য গল্প পড়ছি যে একজন ব্রিটিশ ভারতে, বিশেষ করে বাংলায় একটা চাকরি পাইতে পারলে পরে তার জীবন ধন্য মনে করতো, যেমন এখন মানুষ আমেরিকা যাইতে পারলে ধন্য মনে করে। এই তো কয়েকদিন আগেই আমেরিকা, ব্রিটেন সব দেশ থেকে বাংলাদেশে আসার জন্য মানুষ উদ্গ্রীব থাকতো। মধ্যযুগের ইবনে বতুতা বলছে যে বাংলাদেশে ঢোকা যায়, বের হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে বলছে ঢোকার পথ অনেক, কিন্তু বের হওয়ার সুযোগ নেই। মানে কেউ একবার বাংলাদেশে আসলে সে এইখানকার এই সম্পদ, সে বলছে যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায়,
তাহলে সেইখান থেকে আমরা দরিদ্র হয়েছি কেন? শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক নেতাদের লুটপাট আর আমাদের এই নিজেদের মধ্যে মানে রাজনৈতিকভাবে হিংসা বিদ্বেষ তৈরি করার কারণে অন্যেরা এসে সেই সুযোগটা নিয়ে বাংলাদেশকে লুট করে নিয়ে গেছে। সেই লুট এখনো অব্যাহত আছে। এই লুট বন্ধ করতে হবে। এই ভারতের এই পাশের দেশেই জনগণকে কে কতটা খেদমত করতে পারে, জনগণকে কে কতটা সেবা দিতে পারে, এই মানসিকতা সৎ আদর্শ রাজনীতিবিদদের হাতে যদি এই দেশ চলে, দেখবেন যে এই দেশের চাইতে ভালো দেশ আর পৃথিবীর কোথাও হতে পারে না। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। রূপালী বাংলাদেশ আমরাও চাই যে রূপালী বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাক, এটা আমরা চাই। ধন্যবাদ।